দর্শক আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে আমরা আসলে কিভাবে মূল্যায়ন করব? তাকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ আমরা কখনোই করতে পারিনি। একদল লোক মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি জাতির পিতা, তিনি এই বাংলাদেশকে জন্ম দিয়েছেন, তিনি না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না, বাংলাদেশের জন্ম হতো না। অন্য একটি পক্ষ আছেন, তারা মনে করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম স্বৈরাচার, তিনি ছিলেন ভারতের দালাল। তিনি তো এভাবে দুই ধরনের লোক দুইটি ভাবে বিশ্লেষণ করেন, কিন্তু নিরপেক্ষভাবে আসলেই কি আমরা বঙ্গবন্ধুকে নিরপেক্ষ চোখ দিয়ে দেখতে পেরেছি কখনো? এখানে প্রথম আলোতে একটি লেখা লিখেছেন মঈনুদ্দিন আহমেদ। মঈনুদ্দিন আহমেদ আপনারা জানেন যে তিনি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেন, এবং অনেকের লেখার ভিতরে মঈনুদ্দিন আহমেদের লেখা অনেকের কাছে প্রিয় মনে হয়, এবং তিনি নিরপেক্ষভাবেই বিশ্লেষণ করে থাকেন। তো সেই জায়গা থেকে প্রথম আলো এখানে হেডলাইন করেছেন তার লেখা, শেখ মুজিব যেভাবে দ্বিতীয়বার খুন হলেন। তো আমি তার লেখাটি হুবহু পড়ছি, এবং এই লেখাটি পড়লে তাহলে আপনি একটি মূল্যায়নের জায়গা আপনি নিয়ে আসতে পারবেন যে বঙ্গবন্ধুকে আমরা ঠিক কিভাবে মূল্যায়ন করব। তো আমি হুবহু সেই লেখাটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমরা কথা বলছি 15ই আগস্ট নিয়ে। আজ কারো চোখে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী, কারো কাছে নাজাত দিবস। দিনটির সঙ্গে জড়িয়ে আছেন শেখ মুজিবুর রহমান। এই দেশে একটা রাজনৈতিক ও বুদ্ধিভিত্তিক গৃহযুদ্ধ চলছে 60-এর দশক থেকেই। একদল মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না জন্মালে বাংলাদেশের জন্ম হতো না। আরেক দল মনে করেন মুজিব হচ্ছেন জাতীয় বিশ্বাসঘাতক। একদল মুজিবের মাজার গড়ে তার বন্দনায় ব্যস্ত, অন্য দলটি তার বাড়ি ভাস্কর্য ভাঙেন। তারা একে অপরের ধ্বংস চান। দুই দলেই আছেন বাঘা বাঘা বুদ্ধিজীবী। বিপরীত মেরুর এই চিন্তার মধ্যে একটা নিষ্পত্তির সম্ভাবনা অকল্পনীয়। পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টোকে আওয়ামী লীগের নেতা তাজউদ্দিন আহমেদ মনে করতেন বাঙালির প্রথম 1 নম্বর শত্রু, আর পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে মনে করতেন 2 নম্বর শত্রু। অনুগতরা তো সব সময় সুন্দর সুন্দর কথা বলেন, প্রশস্তি কথা লেখেন। কেউ কেউ বলেন একটি লোক কেমন তা জানতে হলে তার শত্রু কি বলে সেটি জানা দরকার। শত্রুর চোখে কেমন শেখ মুজিব, তার সম্পর্কে দুই শত্রু কি বলেছিল তা উল্লেখ করছি। ভুট্টো বলেছেন, 71-এর জানুয়ারিতে যখন ঢাকায় যাই, তখন আমি শেখ মুজিবুর রহমানকে ভালোভাবে জানতে এবং বুঝতে পেরেছি। তাকে আমার মনে হলো অসম্ভব বিনয়ী। সে বিষয়গুলো সম্পর্কে তার স্পষ্ট ধারণা আছে। সেসব নিয়ে তিনি যুক্তি সহকারে এবং দৃঢ়তার সঙ্গে কথা বলেন। যেসব ব্যাপারে তার ধারণা নেই, সে বিষয়গুলো তিনি অল্প কথায় সারেন। বৈশ্বিক প্রেক্ষাপট সম্পর্কে তার জ্ঞান ভাষা এবং তিনি মৌলিক বিষয়কে খুব সহজ চোখে রাখেন। আমার ধারণা ভুল হতে পারে, যদিও শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো পূর্ব সংস্কার নেই। মুজিবের কাছে ন্যায্যতা হলো বাংলার স্বাধীনতা, আর আমার কাছে হলো পাকিস্তান টিকিয়ে রাখা। মুজিব মনে করেন 6 দফা হলো জনগণের সম্পত্তি, আমার কাছে জনগণের সম্পদ হলো পাকিস্তান। আমার মতাদর্শ ছিল সাংঘর্ষিক। জুলফিকার আলী ভুট্টো দ্য গ্রেট ট্র্যাজেডিকে সাক্ষাৎকার দেওয়ায় জুলফিকার আলী এই মন্তব্য করেন। মুজিব সম্পর্কে ইয়াহিয়া খানের সম্পূর্ণ বিপরীত। মুজিবকে আমি আবেগতাড়িত, প্রচার সর্বস্ব ও অপরিপক্ক লোক মনে করতাম। এটা হলো ইয়াহিয়া খান যেটা মনে করতেন সেটা। ছাত্রনেতা হিসেবে তার শুরু, সেখান থেকে তিনি বেরিয়ে আসতে পারেননি। সোজা কথায় তিনি হলেন একজন আন্দোলনকারী। চিন্তা ও বিশ্লেষণ করার ক্ষমতা তার নেই। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তাকে খুব সহজেই প্রলোভিত করা যায়। তার সবচেয়ে খারাপ দিক হলো তিনি কথা রাখেন না, তার উপর ভরসা করা যায় না। মুজিব সম্পর্কে আমার মূল্যায়ন হলো, নিজেকে যতই চালাক এবং অন্যের দুর্বলতার সুযোগ নেওয়ার ক্ষমতা তার আছে বলে মনে করেন, তিনি আসলে বোকা। যে কোনো সুবিধাবাদী লোক তাকে প্রতারিত করতে পারে। তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর এবং জুলফিকার আলী ভুট্টোর ফাঁদে পড়েছেন। তাকে নিয়ে কে কি করেছে এটা তিনি বোঝেননি। 1978 সালে লাহোর হাইকোর্টে রিট আবেদনের সংযুক্ত ইয়াহিয়া খানের জবানবন্দি এটা।
ভুট্টো পাকিস্তান ভাঙার জন্য মুজিবকে দায়ী করেছেন, ইয়াহিয়া পাকিস্তান ভাঙার জন্য মুজিব এবং ভুট্টো উভয়কেই দায়ী করেছেন। এটা অস্বীকার করার উপায় নেই। 1970 সালের নির্বাচনের মধ্য দিয়ে শেখ মুজিব দেশের প্রধান নেতা হিসেবে আবির্ভূত হন। পাকিস্তানের সঙ্গে দর কষাকষির ম্যান্ডেট পান। আলোচনা ভেঙে গেলে 25শে মার্চ রাতে পাকিস্তানের সামরিক বাহিনীর হাতে হামলা চালায়। সঙ্গে সঙ্গে বাঙালির প্রতিরোধ যুদ্ধ শুরু হয়। মুজিব গ্রেপ্তার হয়ে পাকিস্তান যান, অন্যরা গ্রেপ্তার এড়াতে ভারতে যান। রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি, পরে নাম হয় কমিউনিস্ট পার্টি, অন্যতম নেতা গিওর্গি ভ্যালেস্তিনোভিচ প্লেখানভ 1898 সালের ইতিহাসে ব্যক্তিগত ভূমিকা নামে একটি বই লেখেন। তার মতে মানুষ তার ব্যক্তিগত গুণাবলীর কারণে ইতিহাসে বিশিষ্ট হয়ে ওঠেন। তার মধ্যে এমন এসব গুণ সমাবেশ ঘটে যার ফলে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখেন, তিনি হয়ে ওঠেন মহান নেতা। তারা হলেন মেন অফ ডেস্টিনি। তারা এমন সব চিন্তা নিয়ে আসেন মানুষের মনোজগতে যা প্রচ্ছন্ন থাকে। তারা এটাকে নাড়া দেন, উস্কে দেন, ধারালো করেন। মুজিব এটা করেছিলেন। মুজিব অনুপস্থিত থাকলেও তার নামেই মুক্তিযুদ্ধ হয়েছে। গ্রামের মানুষ তার নামে নফল রোজা রেখেছেন। এক সময় দেশ পাকিস্তান থেকে মুক্ত হয়েছে। 72-এর 10ই জানুয়ারি শেখ মুজিব দেশে ফিরে সরকারের হাল ধরেন। এ পর্বে তিনি মহান। 72 থেকে 75 এ সময় ছিল টালমাটাল। দেশটা গরিব, মানুষের আকাঙ্ক্ষা আকাশ ছোঁয়া। রাষ্ট্র নতুন, জন আকাঙ্ক্ষা সঙ্গে মুজিব তাল মিলিয়ে চলতে পারেননি। রাষ্ট্র ও সরকারের সে সক্ষমতা ছিল না। ছিটেফোঁটা কিছু আইন বানিয়ে সংবিধান প্রস্তাবনায় মনোরম শব্দাবলী বসিয়ে ঔপনিবেশিক কাঠামো এবং স্থিতি অবস্থা রেখে দেন তিনি। লাগামহীন মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা, সরকারি দলের লোকদের লুটপাট, বিরোধী দলের দায়িত্বহীন আচরণ, দুর্ভিক্ষ সামলাতে সরকারের ব্যর্থতা, একদলীয় বাকশাল সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিজের হাতে সর্বময় ক্ষমতা নিয়ে নেন তিনি। নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দেওয়া, সাময়িক অসাময়িক দ্বন্দ্ব, এগুলোই একটা ভয়ঙ্কর পরিবর্তনের শর্ত তৈরি করে দিয়েছিল। চাটুকার পরিবেষ্টিত মুজিব মানুষের মন বুঝতেই পারেননি। পরিবর্তনটি হলো 75-এর 15ই আগস্ট। 15ই আগস্ট মুজিব সপরিবারে নিহত হন। এর দুটি দিক আছে। এক, সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন। 2, সরকারের সঙ্গে সংশ্লিষ্টতাবিহীন লোকদের ঠান্ডা মাথায় খুন করা। বাকশাল ছাড়া সব দলই এই অভ্যুত্থানকে স্বাগত জানায়। মুজিবের সমর্থকদের এই সময় কেউ পথে বের হননি। তারা কেউ হতবাক, কেউ কিংকর্তব্যবিমূঢ়, কেউ গ্রেপ্তার, কেউ পলাতক। চাটুকায়েরা মুহূর্তেই হাওয়া। ক্ষমতায় যাওয়ার আগে যিনি ছিলেন স্মরণকালের জনপ্রিয়তম নেতা, তিনি ক্ষমতাচ্যুত হলেন জনবিচ্ছিন্ন স্বৈরশাসক হিসেবে। ইংরেজ কবি রবার্ট ব্রাউনিংয়ের দ্য প্যাট্রিয়ট কবিতায় বিয়োগান্তক প্রতিচ্ছবি দেখলাম আমরা। 1976 সালে সাময়িক শাসনের অধীনে রাজনৈতিক দলবিধির আওতায় আওয়ামী লীগের পুনর্জন্ম হয়। দলের ভাঙন ঠেকাতে 1981 সালে মুজিবকন্যা শেখ হাসিনাকে সভানেত্রী বানিয়ে নিয়ে আসা হয় নয়াদিল্লি থেকে। শুরু হয় রাজনৈতিক নেতৃত্বের পারিবারিক পরস্পরায়। হাসিনার মিশন, শেখ মুজিবের ভাবমূর্তি পুনরুদ্ধার করা। পূর্ব 4 মেয়াদে ক্ষমতার চূড়ান্ত থেকে তিনি একটি করেন। 2 পর্বে 4 মেয়াদে ক্ষমতার চূড়ায় থেকে তিনি এটি করেন। সরকারি অফিসের দেয়ালে সরকার প্রধানের পাশাপাশি মুজিবের ছবি প্রদর্শিত হতে থাকে। অগুণত শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, স্থাপনা, নাম জুড়ে দেওয়া, সেই সঙ্গে মুজিব পরিবারের কাছের ও দূরের সব সদস্যদের নামে নানান স্থাপনা। হাসিনা দেশটাকে পারিবারিক তালুক বানিয়ে ফেলেন। সেই সঙ্গে চলে লুটপাট, দুঃশাসন, ভিন্নমত দমন, গণগ্রেপ্তার, হত্যা ও গুম। নির্বাচনী ব্যবস্থাপনা
তছনছ করে নিয়মতান্ত্রিক উপায়ে তাকে সরানোর কোনো পথ তিনি রাখেননি। এভাবেই তার পতনের সব শর্ত নিজেই তৈরি করেন, যেমনটি করেছিলেন তার পিতা। অবশেষে এলো সেই ডি-ডে, 5ই আগস্ট। এক্ষেত্রে পিতার সঙ্গে কন্যার একটা অমিল আছে। পিতা পালাননি, বুলেটে তার সশরীর ঝাঁঝরা হয়ে গিয়েছিল। কন্যা প্রাণ ভরে চম্পট দেন, আত্মীয়দের নিরাপদে দেশ ছাড়ার সুযোগ করে দেন, অনাত্মীয়দের ফেলে যান বিপদে। ৭৫-এর পরে মুজিবের ভাবমূর্তি যেতটুকু পুনরুদ্ধার হয়েছিল, হাসিনার বাড়াবাড়িতে সেটি ধ্বংস হয়েছে। আওয়ামী বলয়ে বাইরে নাগরিকদের কাছে হাসিনা ফ্যাসিস্ট, আর মুজিব হয়ে যান ফ্যাসিস্টদের আইকন। হাসিনার অপসারণের দায় মুজিবের নয়, সেহেতু হাসিনা মুজিব নামটি বর্তিকা ফেরি করে দেশ শাসন করতেন। স্বাভাবিকভাবে মুজিব গণরোষের শিকার হন। দেশে মুজিব বিরোধী মনস্তত্ত্ব জোরালো হয়ে ওঠে। অখণ্ড পাকিস্তান তত্ত্বের ফেরিওয়ালা সেই স্রোতে সাওয়ার হন তাদের পুরনো হিসাব মেলাতে। হাসিনা প্রাণে বাঁচেন, জনরোষে গিয়ে পড়েন শেখ মুজিবের উপর। ঝড় বয়ে যায় তার নামে, করা হয় সব স্থাপনা, ভাস্কর্য আর ৩২ নম্বরের বাড়িটির উপর। ৭৫-এর ১৫ আগস্ট তিনি বুক পেতে গুলি নিয়েছিলেন। ২৪-এ এসে হাসিনা তার পিতার দ্বিতীয় মৃত্যু নিশ্চিত করেন। এটি ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবেন মঈনুদ্দিন আহমেদ, লেখক এবং গবেষক। আসলে চিন্তা করেন বিষয়গুলা, যে আমরা আসলে মুজিবকে কোন জায়গায় রাখবো? নিরপেক্ষভাবে কি কখনো মুজিবকে আমরা দেখতে পারবো না? মুজিবের যে ঐক্যবদ্ধ করা জাতি, সেই জাতির নেতৃত্বেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সরকার গঠন করলেন, সেই সরকারের ভিতরে অনেক কমিউনিস্টরা ঢুকেছিল এবং সেই কমিউনিস্টদের খপ্পরে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্নভাবে বিতর্কিত হন। দেশের সৃষ্টি হয় দুর্ভিক্ষ।